Assalamu alaikum. Welcome to BPharm Learners. Today we will be learning the first topic of profession of pharmacy, which is the history and evolution of pharmacy. তো এই টপিকে আমরা কি শিখবো সেটা যদি আমি একটু শর্টে বলি, সেটা হচ্ছে ফার্মেসি কি। ফার্মেসি হচ্ছে মানে আমাদের যখন কোনো একটা রোগ হয় তখন আমরা সেই রোগটা নিরাময়ের জন্য বা কিওরের জন্য একটা মেডিসিন খাই, রাইট? তো এই যে মেডিসিনটা তৈরি করা, নির্দিষ্ট কোনো একটা রোগের জন্য নির্দিষ্ট কিছু মেডিসিন তৈরি করা এবং তার সাথে ওই মেডিসিনটাকে পেশেন্টের কাছে প্রপারলি পৌঁছে দেওয়া উইথ প্রপার ডিরেকশনস, যে পেশেন্ট যিনি আছেন তিনি আসলে কিভাবে মেডিসিনটা গ্রহণ করবেন বা সেবন করবেন সেই সব দিক নির্দেশনা সহ ওনাকে বুঝিয়ে দেওয়া। এই ওভারঅল জিনিসটাকে বলা হয় ফার্মেসি, মানে মেডিসিন তৈরি করা এবং প্রপারলি সেটাকে ডিরেকশন সহ পেশেন্টের কাছে বুঝিয়ে দেওয়া। এখন এই জিনিসটা তো আর একদিনে হয়ে যায়নি, এতটা আধুনিক মানে এত প্রসিজিওর যা কিছু আছে সেগুলোতে এতটা আধুনিক একদিনই হয়ে যায়নি। তো একেবারে শুরুতে এটা কি রকম ছিল এবং পরবর্তীতে কিভাবে ধাপে ধাপে বর্তমানের এই আধুনিক পর্যায়ে পৌঁছেছে, আমরা মূলত এইগুলো নিয়ে আলোচনা করব। সাথে আমরা কিছু মানুষের কথা বলবো যারা আসলে ফার্মেসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এখন আমরা যদি ফার্মেসির রোল সম্পর্কে জানতে চাই বা ফার্মেসি আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, যার প্রথমটি হচ্ছে ডিজিজ এবং দ্বিতীয়টি হচ্ছে মেডিসিন। এখন ডিজিজ বা রোগ এটা আসলে কি, এটা এখন আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে আমাদের শরীরে যদি কোনো একটা পরিবর্তন আসে যেটা আমাদের শরীরে ক্ষতিকর কোনো একটা প্রভাব ফেলছে, তবে সেটাকে আমরা ডিজিজ বলছি। এখন ডিজিজের কারণটাও কিন্তু আমরা জানি, এটা হতে পারে একটা মাইক্রো অর্গানিজম বা হতে পারে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো একটা মাইক্রোব হয়তো আমাদের শরীরে অ্যাটাক করছে যার কারণে এই পরিবর্তনটা হচ্ছে, বা হতে পারে আমাদের কোনো দৈনন্দিন কোনো একটা অভ্যাসের কারণে এই পরিবর্তনটা হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করার কারণে পরিবর্তন হয়েছে। রিজন যেটাই হোক আমরা কিন্তু সেটাই স্পষ্টভাবে এখন বুঝতে পারছি। এবং এই ডিজিজ হলেই কিন্তু আমরা নির্দিষ্ট ডিজিজ বা রোগের জন্য আমরা নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করছি। তো জিনিসটা আধুনিক সমাজে জিনিসটা কিন্তু খুবই সহজ হয়ে গিয়েছে, কিন্তু প্রথম দিককার মানুষ আসলে তারা কি এত সহজে জিনিসগুলা পেয়েছিল? অবশ্যই পায়নি। তাদের চিন্তা চেতনা বা তাদের আইডিয়াগুলো কি রকম ছিল সেটা যদি আমরা দেখি, যে ডিজিজ বলতে তারা কিন্তু আমাদের মতো এই রিজনগুলো বুঝতো না বা এই রিজনগুলো জানতো না। তাদের ধারণা ছিল ডিজিজ বা ইলনেস বা রোগ যেটাই বলো সেটা হচ্ছে গডের একটা পানিশমেন্ট, বিকজ দে মাইট হ্যাভ কমিটেড সাম সিন। হয়তো তারা কোনো একটা ভুল করে ফেলছে যার কারণে সৃষ্টিকর্তা তাদের এই শাস্তি দিচ্ছে, বা সৃষ্টিকর্তা হয়তো তাদের টেস্ট নিতেছে, কোনো একটা পরীক্ষা নিচ্ছে, বা হতে পারে সেটা কোনো ইভিল ফোর্সের কারণে বা কোনো ডিমেনের কারণে হচ্ছে। সো ওভারঅল তাদের ডিজিজের আইডিয়াই ছিল এইরকম স্পিরিচুয়াল কিছু আইডিয়া ছিল, যার কারণে তাদের মেডিসিন বা কিওর যেগুলো ছিল সেগুলো সবকিছু বেস করা ছিল ম্যাজিক এবং রিলিজিয়নের উপর। খুবই স্বাভাবিক। এখন দেখো এখানে বলা হয়েছে ম্যাজিক এবং রিলিজিয়নের উপর। এখন যেহেতু রিলিজিয়ন বলা হয়েছে, রিলিজিয়নের কথা চিন্তা করলে কিন্তু আমরা প্রিস্টের কথা বা ধর্মযাজকদের কথা আমাদের মাথায় আসবে, তাই না? আর যেহেতু রিলিজিয়ন বেসড মেডিসিন গুলো ছিল, সুতরাং খুব স্বাভাবিকভাবেই যারা ফিজিশিয়ান ছিল বা যারা চিকিৎসক ছিল তারা সবাই বা মোস্ট অফ দেম ওয়ার প্রিস্ট বা ধর্মযাজক। এবং এই প্রিস্ট বা ধর্মযাজকদের কখনো কখনো আবার সৃষ্টিকর্তার সাথে তুলনা করা হতো। এখন এই জিনিসটা অনেকের কাছে অকওয়ার্ড লাগতে পারে আবার, যে কি বলে সৃষ্টিকর্তা কেন হবে। জিনিসটা হচ্ছে দেখো, বর্তমানে কোনো যদি একটা অজপাড়াগায়ে যাও যেখানে শিক্ষার হার অত একটা নেই বা শিক্ষার আলো তেমন একটা পৌঁছয় নেই, সেখানে গেলে দেখবে তুমি যদি একটু আনইউজুয়াল কিছু করে ফেলো একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বা কোনো একটা ইলেকট্রিক্যাল কোনো একটা কাজ বা যে কোনো যে জিনিসটা আসলে স্বাভাবিক না এমন কোনো একটা কাজ তুমি গিয়ে সেখানে করে ফেললা, তখন তারা তোমাকে সুপার হিউম্যান ভাবা শুরু করবে। খুবই স্বাভাবিক, কারণ তারা তো জানে না, তাদের তো আইডিয়া নেই, তারা তো দেখতেছে তুমি সুপার ন্যাচারাল জিনিস করে ফেলতেছো। তো খুব স্বাভাবিকভাবে তখনকার সময় যখন আসলে চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত ছিল না আর অন্য কেউ তেমন একটা চিকিৎসা করতে পারতো না, সেই সময় যখন এই প্রিস্ট বা ধর্মযাজকরা অসুস্থ মানুষকে সুস্থ করে দিল, ইট ওয়াজ লাইক একজন মৃত মানুষকে তুমি জীবিত করে ফেলছো। সুতরাং তাদেরকে গড ভাবা বা সৃষ্টিকর্তা ভাবা খুব একটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? তো ওভারঅল যদি আমরা দেখি যে একেবারে শুরুর দিকে কয়টা জিনিসের উপর আসলে চিকিৎসা পদ্ধতিগুলো ডিপেন্ডেন্ট ছিল দেখা যাবে। আমি এখানে জাস্ট কয়েকটা উল্লেখ করেছি, উল্লেখযোগ্য কয়েকটা। সেটা হচ্ছে শামান বা প্রিস্ট। শামান হচ্ছে ওঝা এবং প্রিস্ট হচ্ছে ধর্মযাজক, এরা ফিজিশিয়ান হিসেবে কাজ করতো, এটা তো আগেই বললাম। দ্বিতীয় যে জিনিসটার উপর ডিপেন্ডেন্ট ছিল সেটা হচ্ছে হার্ব।
এবং তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সারাউন্ডিং ম্যাটেরিয়াল। এখন শামানদের প্রিস্টের উপর ডিপেন্ডেন্সির কারণে তারা স্পিরিচুয়ালি নিজেদের যে ট্রিটমেন্টগুলো সেগুলো করাতো। পরবর্তীতে মানুষ দেখলো যে স্পিরিচুয়ালি নিজেদের ট্রিটমেন্ট করানোর পাশাপাশিও এই যে বিভিন্ন হার্বাল প্ল্যান্টের লতা পাতা ফল এগুলো ব্যবহার করেও নিজেদের ট্রিটমেন্ট করা যাচ্ছে বা ডিজিজগুলো চলে যাচ্ছে। তখন তারা ভাবা শুরু করলো এই হার্বগুলো হয়তো কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে বা একটা সুপার পাওয়ার আছে। তো তারা এই হার্বের দিকেও আস্তে আস্তে সুইচ করতে থাকলো। তো যার ফলশ্রুতিতে দেখা গেল যে প্রিস্ট বা শামান যারা আছে তারা তাদের উপাসনালয়ের সামনে যে জায়গাগুলো থাকতো সেখানে মেডিসিনাল প্ল্যান্ট কাল্টিভেট করা শুরু করলো বা চাষ করা শুরু করলো। এবং কার গাইডেন্সে? তখনকার সময়ে যিনি এই মেডিসিনাল প্ল্যান্ট বা হার্বাল প্ল্যান্ট বা এই চিকিৎসা নিয়ে যার আইডিয়া সবচেয়ে বেশি ভালো ছিল তাদেরকে নিয়ে বা তাদের গাইডেন্সে বেসিক্যালি এই মেডিসিনাল প্ল্যান্টগুলো চাষ করা হতো। এখন তাদেরকে বেসিক্যালি বলা হতো অ্যাপোথেকারি, এবং এই অ্যাপোথেকারি হচ্ছে আমাদের বর্তমান ফার্মাসিস্টদের পূর্বপুরুষ। বর্তমানে আমরা যে ফার্মাসিস্ট বলি, আগে এদেরকে বলা হতো অ্যাপোথেকারি। আচ্ছা, থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে সারাউন্ডিং ম্যাটেরিয়াল। তো প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল হচ্ছে কোন একটা স্পিরিচুয়ালি নিজেদের কিওর করা, দ্বিতীয়টা হচ্ছে হার্বাল প্ল্যান্টের মাধ্যমে, এবং তৃতীয়টা হচ্ছে এই যে হার্বাল প্ল্যান্ট বা স্পিরিচুয়াল বাদেও আমাদের যে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, যেমন হতে পারে কাদা মাটির মাধ্যমে, তারপরে পানির মাধ্যমে, তারপর মধুর মাধ্যমে, এইগুলো কিন্তু সারাউন্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ে। তো এরকম কয়েকটা যদি এক্সাম্পল দিই, দেখা যায় যে এই যে ব্লিডিং, আমাদের যদি কোনো জায়গায় হাত কেটে যায় তো সেই জায়গায় ব্লিডিং বন্ধ করার জন্য এবং ওই ক্ষতস্থানে যাতে হিল হয়ে যায় সেটার জন্য আগে মানুষ পাতা, কাদামাটি, তারপর হচ্ছে কিছু ঠান্ডা পানি এগুলো ব্যবহার করতো এই ব্লিডিং বন্ধ করার জন্য বা এই ক্ষতগুলোকে সারিয়ে ফেলার জন্য বা হিল করার জন্য। পরবর্তীতে আরেকটাও এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে স্প্লিন ব্রোকেন বোনস। এখন দেখো, আমাদের যদি কোনো একটা হাড় ভেঙে যায়, ঠিক আছে, তাহলে আমরা কি করি? সেটা ঠিক মতো প্লেস করি যেখানে আগে যেমন ছিল। হাড় যদি ডিসপ্লেস হয়ে যায় বা ভেঙে সরে যায়, সেই ক্ষেত্রে আমরা আবার আগের জায়গায় রেখে দিই, আগের জায়গায় বসিয়ে দিই, এবং তারপরে সেটার উপর আমরা প্লাস্টার করে ফেলি, তাই না? কিন্তু আগে তো আর প্লাস্টার করার মতো এত কেমিক্যাল তারা আবিষ্কার করতে পারেনি। তখন তারা যেটা করতো যে হাতের যে হাড়গুলো আছে সে ঠিকই জায়গা মতো প্লেস করতো, কিন্তু প্লেস করার পর তারা এর উপর ক্লে বা কাদামাটির একটা প্রলেপ দিয়ে দিত, যেটা পরবর্তীতে শক্ত হয়ে যেত, হুইচ ইজ হিয়ার দি ড্রাই ক্লে। এই ড্রাই ক্লে দ্বারা মূলত সেটাই বোঝানো হচ্ছে শক্ত কাদামাটি, এবং সেটাই পরবর্তীতে প্লাস্টারের মতো কাজ করতো, যার কারণে যেগুলো আমাদের ভাঙা যে হাড়গুলো ছিল সেগুলো জোড়া লেগে যেত। তো এইভাবেই বেসিক্যালি ওভারভিউ একটা দেওয়া হলো যে প্রাচীনকালে বা একেবারে শুরুর দিকে মানুষ ডিজিজ হিসেবে কি জিনিস ভাবতো, মেডিসিন হিসেবে কি জিনিস ভাবতো, এবং নিজেদের ট্রিটমেন্টের জন্য কি কি প্রসিজিওর বা ব্যবহার করতো বা কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন আমরা পড়তে যাচ্ছি কিছু পুরনো ফার্মাসিউটিক্যাল রেকর্ড সম্পর্কে, যেগুলো আসলে আমাদেরকে পুরনো সময়ের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত করবে। তার প্রথমটাই যদি আমরা দেখি যে ক্লেক ইউনিফর্ম ট্যাবলেট। এখন ক্লেক ইউনিফর্ম ট্যাবলেট, দেখো এটা এই ফার্মাসিউটিক্যাল রেকর্ড যেটার মধ্যে সংরক্ষিত করা হয়েছে বা ইনফরমেশনগুলো যার মধ্যে সংরক্ষিত করা হয়েছে সেটা ট্যাবলেট শেপের, সো ট্যাবলেট বলা হচ্ছে। তারপর দেখো এই ট্যাবলেটটা কিন্তু ক্লে দ্বারা তৈরি বা কাদামাটি দ্বারা তৈরি, মানে প্রথমে হয়তো কাদামাটিতে লেখা হয়েছিল, পরে সেটাকে শক্ত করে ফেলা হয়েছে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে ক্লে। অ্যান্ড কিউনিফর্ম কেন বলা হচ্ছে? বিকজ এখানে যে অ্যালফাবেট গুলো আছে, এই যে অ্যালফাবেট যেগুলো লেখা হয়েছে, মোস্ট অফ দেম আর লাইক দিস, কিছুটা এমন, রাইট? যদি আমারটা একেবারে হয়নি, তাহলে কিছুটা এরকম কোণাকার বা ত্রিভুজাকার করে অ্যালফাবেট গুলা এখানে প্রেজেন্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই এগুলোকে ক্লেক ইউনিফর্ম ট্যাবলেট বলা হয়। এবং এটা হচ্ছে 3000 খ্রিস্টপূর্ব সময়কার, এবং সুমেরিয়ান সিভিলাইজেশনের মধ্যে এই ধরনের ফার্মাসিউটিক্যাল রেকর্ডগুলোর প্রচলন ছিল। তারা তাদের সময়কার যে চিকিৎসা পদ্ধতি সেগুলো সম্পর্কে যা কিছু ইনফরমেশন ছিল সব এগুলো এই ধরনের ফর্মে তারা সংরক্ষণ করতো। আচ্ছা, পরবর্তীতে যদি আরেকটা দেখি আমরা, যে স্মল ক্লে ট্যাবলেট। এখন স্মল ক্লে ট্যাবলেট এই যে এটা, এবং দেখা যাচ্ছে এটাও ক্লে দ্বারা তৈরি এবং ট্যাবলেট শেপেরই, কিন্তু দেখা যেত ক্লেক ইউনিফর্ম ট্যাবলেট যেটা আছে সেটার তুলনায় স্মল ক্লে ট্যাবলেট গুলো একটু ছোট ছিল, কম্পারেটিভলি ছোট ছিল। এবং এই স্মল ক্লে ট্যাবলেট গুলো ব্যাবিলনিয়ান সিভিলাইজেশনের সময়কার ছিল। এবং দেখা যায় যে দেখো এখানে ক্লেক ইউনিফর্ম ট্যাবলেট এবং স্মল ক্লে ট্যাবলেটের মধ্যে সিমিলারিটিস কিন্তু আছে অনেক, কিন্তু এটা কেন?
একটা ধারণা করা যায় যে এখানে দেখো, প্রথমটা হচ্ছে সুমেরিয়ান সিভিলাইজেশন, পরেরটা হচ্ছে ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন। দেখা যায় যে মেসোপটেমিয়া যে পৃথিবীর যে অংশটা আছে সেইখানে প্রথমে সুমেরিয়ান সিভিলাইজেশন বা এই সভ্যতাটা এসেছিল এবং পরবর্তীতে সেই জায়গাতেই ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন এসেছিল। তো এই জন্য একটা সিমিলারিটিস থাকতে পারে তাদের ফার্মাসিউটিক্যাল রেকর্ড যে সংরক্ষণ করার পদ্ধতি সেটার মধ্যে। এরপরে আরেক ধরনের ফার্মাসিউটিক্যাল রেকর্ড সম্পর্কে বলা হয়েছে, যেটা হচ্ছে লং স্ক্রলস অফ ইবার্স প্যাপিরাস। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশনে এবং 1500 খ্রিস্টপূর্ব সময়কার। এবং কিছুটা আগে হয়তো তোমরা শুনেছ যে বিভিন্ন রাজ্যে রাজা বাদশারা যদি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে, বা যারা একটু ধনী যারা ছিল তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে কিছু স্ক্রলের মতো করে সেগুলোর মধ্যে ইনফরমেশন গুলো লিখে দেন একজন আরেকজনকে দিত, রাইট? এটা চায়নার মধ্যেও বেশি প্রচলন আছে, এবং আমাদের সাবকন্টিনেন্টেও এটা যথেষ্ট পরিমাণ প্রচলন ছিল। তেমনি কিছু লং স্ক্রলের মধ্যে এরকম কিছু ফার্মাসিউটিক্যাল রেকর্ড পেয়েছিল যেগুলোকে ইবার্স প্যাপিরাস বলা হয়। এখন আমরা ফার্মাসিউটিক্যাল রেকর্ডের কন্টেন্ট সম্পর্কে জানবো, যে ফার্মাসিউটিক্যাল রেকর্ড গুলা আসলে কি কি থাকতো এর মধ্যে। দেখা যায় যে প্রথম যেটা থাকতো সেটা হচ্ছে সিমটমস অফ ইলনেস, মানে যে কোনো একটা রোগ হলো, এখন এই রোগটার কি কি লক্ষণ দেখা যাবে বা কি কি লক্ষণ দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ব্যক্তিটার এই নির্দিষ্ট একটা রোগ হয়েছে, সেগুলো লেখা থাকতো। তারপরে ছিল প্রেসক্রিপশন লেখা থাকতো, যে একজন ব্যক্তির রোগ হয়েছে, তো এখন এই রোগগুলো নিরাময়ের জন্য তাকে কি কি খেতে হবে, কি কি বাদ দিতে হবে, এগুলো সম্পর্কে সবকিছু লেখা থাকতো। তারপর আরেকটা জিনিস যেটা লেখা থাকতো সেটা হচ্ছে ডিরেকশনস ফর কম্পাউন্ডিং, মানে হচ্ছে যেই প্রেসক্রিপশনটা দেওয়া হলো সেখানে তো এটাও লেখা আছে যে কোন ওষুধ খেতে হবে, এবং তার সাথে এটাও লেখা থাকতো যে ওষুধটা কয়বার খেতে হবে দিনে, তারপর কতটুকু খেতে হবে, তারপর কিভাবে খেতে হবে, প্রত্যেকটা জিনিসের ডিরেকশন দেওয়া থাকতো। সো ওভারঅল এই 3 ধরনের কন্টেন্ট দিয়ে পুরো ফার্মাসিউটিক্যাল রেকর্ডগুলো লেখা হতো। প্রথমটা হচ্ছে পেন্টিসাও। পেন্টিসাও যদি আমরা এক্সাম্পলটা দেখি, যে এটা এক ধরনের ফার্মাসিউটিক্যাল রেকর্ড যেটা লিখেছিলেন চায়নার এম্পারার শেন নাং। তিনি এই পেন্টিসাওতে উল্লেখযোগ্য ইনফরমেশনগুলো আমি বলি যদি, সেটা হচ্ছে 366টা হার্বাল প্ল্যান্টের কথা উল্লেখ করেছেন এবং সেগুলোর উপকারিতা অপকারিতা দেন বৈশিষ্ট্য সবকিছু এর মধ্যে উল্লেখ করেছেন। এর সাথে তিনি এতে 1000 হার্বাল ফর্মুলেশনের কথা উল্লেখ করেছেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে 366টা হার্বাল প্ল্যান্টের কথা বলা হলো কিন্তু 1000টা হার্বাল ফর্মুলেশনের কথা বলা হচ্ছে, এটা মানে কি? ফর্মুলেশন মানে হচ্ছে, বা এখানে হার্বাল ফর্মুলেশন বলতে বোঝাচ্ছে যে আমরা তো একটা হার্বাল প্ল্যান্ট থেকেও চিকিৎসা নিতে পারি, আবার একাধিক হার্বাল প্ল্যান্ট থেকেও চিকিৎসা নিতে পারি, তাই না? এখন এই যে একাধিক হার্বাল প্ল্যান্ট থেকে যে চিকিৎসা নিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করছি, একটা হার্বাল প্ল্যান্টের সাথে আরেকটা হার্বাল প্ল্যান্ট মিক্স করছি। এই যে মিক্স করে নতুন একটা ওষুধ তৈরি করা, এটি হচ্ছে বেসিক্যালি ফর্মুলেশন। আর হার্বাল প্ল্যান্ট ব্যবহার করে যখন এটা করা হবে তখন সেটা হবে হার্বাল ফর্মুলেশন। তেমনি 1000টা হার্বাল ফর্মুলেশনের কথা উল্লেখ করা আছে। এরপরে যদি আমরা দেখি আরেকটা ফার্মাসিউটিক্যাল রেকর্ড যেটা এর আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে ইবার্স প্যাপিরাস। এখন ইবার্স প্যাপিরাস এটা কে আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে জর্জ ইবার্স। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দেই, সেটা হচ্ছে প্রাচীন ইজিপ্টের যে ফার্মাসিউটিক্যাল রেকর্ড গুলো ছিল সেই সবগুলোকেই প্যাপিরাস বলা হতো, ওকে। এবং পরবর্তীতে জর্জ ইবার্স যেহেতু এই প্যাপিরাসটা আবিষ্কার করেছেন বা এই ইজিপশিয়ান ফার্মাসিউটিক্যাল রেকর্ডটা তিনি আবিষ্কার করেছিলেন, তাই তিনি তার নাম অনুযায়ী এটাকে পাবলিশ করে দেন, যার কারণে এটার নাম হয়ে যায় ইবার্স প্যাপিরাস, ওকে। এরকম আরো অনেক প্যাপিরাস, এডওয়ার্ড প্যাপিরাসও আছে। তো দেখা যায় ইবার্স প্যাপিরাসের মধ্যে যে ইনফরমেশন গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 800টা প্রেসক্রিপশন ছিল, 700 ড্রাগের কথা উল্লেখ ছিল, এবং অনেক ইনফরমেশন ছিল যেগুলো ব্যাবিলনিয়ান ক্লে ট্যাবলেটের মধ্যে ছিল না। তার সাথে ডোজেস ফর্মের কথাও বলা হয়েছে, গার্গলস, ইনহেলেশনস, সাপোজিটরিজ, অয়েন্টমেন্টস, প্লাস্টার্স, লোশনস, এরকম আরো অনেকগুলো ডোজেস ফর্মের কথা বলা হয়েছে। এখানে ডোজেস ফর্মটা কি, এটা যদি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে তুমি একটা ওষুধ যে খাচ্ছ এটা কিভাবে খাচ্ছ, এটা কি লিকুইড হিসেবে খাচ্ছ নাকি কোনো পাউডার হিসেবে খাচ্ছ নাকি কিভাবে খাচ্ছ, এই যে ফর্ম তোমার এই ড্রাগটা নেওয়ার যে একটা ফর্ম, এটাই হচ্ছে ডোজেস ফর্ম, ওকে। এটা সম্বন্ধে আমরা পরে বিস্তারিতভাবে পড়বো, তো আমি এখানে যেটা একটু সংক্ষেপে তোমাদের বলে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গা সম্পর্কে বলা হয়েছে এবং সেই জায়গাগুলোর সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার মধ্যে প্রথমেই যদি আমরা দেখি, এনশিয়েন্ট ইজিপ্টের কথা বলা হয়েছে বা প্রাচীন মিশরের কথা বলা হয়েছে, এবং প্রাচীন মিশরে 2900 খ্রিস্টপূর্ব সময়ে কি ছিল তার কয়েকটা ইনফরমেশন দেওয়া হয়েছে। সেটা যদি আমরা দেখি, প্রথমটাই হচ্ছে
প্রাচীন মিশরে ড্রাগ হিসেবে কিছু সাবস্টেন্স ব্যবহার করা হতো, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাসাফেটিডা, যেটাকে আমরা বর্তমানে হিং বলে চিনি, তারপর ডেট বা খেজুর, তারপর গার্লিক বা রসুন, আর ক্যাস্টর বিন থেকে আমরা ক্যাস্টর অয়েল পাই। এই সবগুলোর মেডিসিনাল প্রপার্টি যে রয়েছে সেটা বর্তমানে আমরা জানি। এরপরে যে সেকেন্ড পয়েন্ট যেটা বলা হয়েছে, সেখানে যেই জিনিসটা বোঝানো হয় যে এই যে ড্রাগ হিসেবে এই সাবস্টেন্স গুলো ব্যবহার করছে, তারও আগে অন্য সবার মতোই এনশিয়েন্ট ইজিপ্টেও ট্রিটমেন্টের জন্য স্পিরিট বা স্পিরিচুয়াল নলেজ গুলোকে কাজে লাগানো হতো, বা জাদুবিদ্যার উপর তারা ডিপেন্ডেন্ট ছিল ট্রিটমেন্টের জন্য। এনশিয়েন্ট ইজিপ্টে আরেকটা কনসেপ্ট ছিল যেটা অন্য কোনো জায়গায় তেমন একটা পাওয়া যায়নি, সেটা হচ্ছে হাউস অফ লাইফ ছিল সেখানে। এখন হাউস অফ লাইফটা কি? হাউস অফ লাইফ হচ্ছে এমন একটা রুম যেখানে নির্দিষ্ট সংখ্যক গ্যাদারার থাকবে এবং প্রিপেয়ারার থাকবে। কিসের? ড্রাগের। এবং তাদের সবাইকে লিড দিবে হচ্ছে একজন হেড ফার্মাসিস্ট। এখন গ্যাদারার অ্যান্ড প্রিপেয়ারার অফ ড্রাগস এটা বলতে আসলে কি বোঝায়? গ্যাদারার হচ্ছে একটা ড্রাগ তৈরি করার জন্য যারা কাঁচামাল সংরক্ষণ করবে তাদেরকে বলা হচ্ছে গ্যাদারার, এবং সেই কাঁচামাল দিয়ে ড্রাগটা যারা তৈরি করবে তাদের বলা হচ্ছে প্রিপেয়ারার। তো এই সবগুলা ঠিক মতো হচ্ছে কিনা সেটা জাজ করবে হচ্ছে একজন হেড ফার্মাসিস্ট, বা হেড ফার্মাসিস্ট বেসিক্যালি তাদের সবাইকে লিড দিবে। এরপরে যদি আরেকটা দেশ সম্পর্কে আমরা দেখি, সেটা হচ্ছে গ্রিক, বা এটাকে আমরা গ্রিস হিসেবে চিনি। গ্রিসের কথা শুনলে কিন্তু আমাদের মনে মিথোলজিক্যাল ব্যাপারগুলো চলে আসে বা পুরো কাহিনীগুলো চলে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হারকিউলিস, জিউস, হেরা, এরকম আরো কিছু মিথোলজিক্যাল ক্যারেক্টার আমাদের সামনে চলে আসে। তো দেখা যায় গ্রিসে 600 খ্রিস্টপূর্ব এই সময়টার আগে মিথোলজিক্যাল চিন্তা ভাবনাই সবকিছুতেই ছিল। ট্রিটমেন্ট থেকে শুরু করে সবকিছুতেই তারা মিথোলজিক্যাল চিন্তা ভাবনাই করতো। কিন্তু 600 খ্রিস্টপূর্বের পরে তারা তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং তাদের মেডিকেশন সিস্টেমের ক্ষেত্রে তারা বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করলো। এরপরে যদি আমরা দেখি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা, যে ইউরোপিয়ান কান্ট্রি যেমন বর্তমানে অনেক উন্নত দেখছো না, এটা তো আগে এত উন্নত ছিল না। আগে ইউরোপিয়ানদের থেকে উন্নত ছিল আরবিক কান্ট্রিগুলো, কিন্তু পরবর্তীতে আরবিক কান্ট্রির সাথে ট্রেড অ্যান্ড ফেয়ারের কারণে বা বিজনেসের কারণে তারা এই আরবিক কান্ট্রিগুলোতে আসে এবং পরবর্তীতে এইখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে তাদের দেশেই পাবলিক ফার্মেসির সূচনা করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে 1240 খ্রিস্টাব্দ। এই সময়ে সিসিলি এবং সাউদার্ন ইটালিতে একটা রাষ্ট্রীয় আদেশ জারি হয়, যেটা করেন ফ্রেডরিক টু। কি আদেশ জারি করেন? সেটা হচ্ছে ফার্মেসিকে মেডিসিন থেকে আলাদা করার একটি রাষ্ট্রীয় আদেশ। এখন এখানে অনেকেই কনফিউজ হতে পারে যে ফার্মেসিকে মেডিসিন থেকে আলাদা করবে, এটা বলতে কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে মেডিসিন বলতে আসলে মেডিকেশন সিস্টেম, সকল ধরনের মেডিকেশন সিস্টেমই বোঝানো হয়। সেটা হতে পারে ড্রাগ ব্যবহার করে, হতে পারে ড্রাগ ব্যবহার না করে, বা কোনো কেমিক্যাল ব্যবহার করে বা কোনো কেমিক্যাল ব্যবহার না করে। কিন্তু যখন তুমি ফার্মেসি কথা বলবা তখন হচ্ছে ড্রাগ, কেমিক্যাল এইসব ব্যবহার করে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় শুধুমাত্র সেইগুলোকেই বোঝানো হয়। সুতরাং ফার্মেসির ব্যাপক উন্নতির জন্য ফ্রেডরিক টু ফার্মেসিকে মেডিসিন থেকে আলাদা করে ফেলেন এবং এটা ফার্মেসিকে একটি আলাদা প্রফেশন হিসেবে স্বীকৃতি দেন। এবং সালটা ছিল 1240 খ্রিস্টাব্দ। এবং ফ্রেডরিক টু কে ছিলেন? তিনি ছিলেন জার্মানির এম্পারর এবং একই সাথে তিনি সিসিলির রাজাও ছিলেন। তো এই ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আর এরপরে আমরা কিছু মানুষ সম্পর্কে জানবো যারা আসলে আমাদের ফার্মেসিতে ব্যাপক ভূমিকা রেখেছে আমাদের ফার্মেসি এতটা ডেভেলপ করার জন্য। তো টিল দেন, তারা